নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। WBCS মেন্স পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য স্পেশালি কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা করাচ্ছি। এর আগে 3টে ক্লাস হয়েছে, আজকে চতুর্থ ক্লাস। আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্লিজ দেখে নিন। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ইম্পর্টেন্ট টপিকস এবং ইম্পর্টেন্ট এরিয়াস থেকে আছে, আপনাদের যথেষ্ট হেল্প হবে। আর ক্লাসটা শুরু করার আগে বলে দিই, যারা অন্যান্য পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে আর কি, সেটুকু বলতে পারি। ফার্স্ট কোয়েশ্চেন দেখছি। রিসেন্টলি দ্য রিসার্চার্স অফ হুইচ কান্ট্রি ডেভেলপড আ টাইনি উডেন স্যাটেলাইট নেমড লিগনোস্যাট। সম্প্রতি কোন দেশের গবেষকরা লিগনোস্যাট নামে একটি ছোট কাঠের উপগ্রহ তৈরি করেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, জাপান। তাহলে জাপানের রিসার্চাররা পৃথিবীর প্রথম কাঠের স্যাটেলাইট তৈরি করেছেন, যেটার নাম লিগনোস্যাট। আর কোন সংস্থা কোলাবোরেশন করেছে? নাসা আর জাসা বা জাকসা, ঠিক আছে, এই দুটো সংস্থা কোল্যাব করে কিন্তু এই উডেন স্যাটেলাইটটা বানিয়েছে। আর কোন কোম্পানি এটা লঞ্চ করেছে? স্পেস এক্স বা স্পেস এক্সপ্লোরেশন, যেটা একটা আমেরিকান এরোস্পেস কোম্পানি আমরা জানি। আর স্পেস এক্সের ওনার হচ্ছে ইলন মাস্ক, তাই তো? সেকেন্ড কোয়েশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেক্রেটারি অফ লোকপাল ইন দ্য ইয়ার 2024? 2024 সালে লোকপালের সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রদীপ কুমার ত্রিপাঠী। আচ্ছা, এখানে দেখুন সেক্রেটারি বলেছে, কিন্তু আমাকে যদি চেয়ারপারসন জিজ্ঞেস করে, লোকপালের চেয়ারপারসন যদি জিজ্ঞেস করে, সেটা কিন্তু হয়ে যাবে অজয় মানিকরাও খানভিলকর, ঠিক আছে, অজয় মানিকরাও খানভিলকর। আচ্ছা, লোকপাল, লোকায়ুথ এগুলো কবে তৈরি হয়েছে? না, 2010 সালে আন্না হাজারের যে জন লোকপাল মুভমেন্ট হয়েছিল, সেই বিশাল প্রোটেস্ট হওয়ার পরে 2013 সাল নাগাদ বিভিন্ন অ্যামেন্ডমেন্ট, বিভিন্ন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে কিন্তু লোকপাল আর লোকায়ুক্ত আসে, ঠিক আছে, 2013 সালে। তাহলে ঠিক আছে। আচ্ছা, লোকপালটা কী জিনিস? না, লোকপালটা হচ্ছে একটা অ্যান্টি করাপশন অথরিটি বা ওমবার্ডসম্যান। ওমবার্ডসম্যান কাদেরকে বলে? না, পাবলিক ইন্টারেস্ট মানে জনমত বা জনবাদ কোনো একটা বিষয়ে আছে, কিন্তু সেটার একটা রিপ্রেজেন্টেশন চাই, তো সেই রিপ্রেজেন্ট যারা করেন তাদেরকে বলা হয় ওমবার্ডসম্যান, যারা একটা ওই সংযোগটা তৈরি করেন আর কি। এবং এটা কিন্তু পুরোপুরিভাবে অ্যান্টি করাপশন, অর্থাৎ করাপশন রিলেটেড যে কোনো রকম যদি পাবলিক ইন্টারেস্টে কোনো কজ থাকে সেটাকে রিপ্রেজেন্ট করার কাজ কিন্তু লোকপালের। নট জাস্ট গভর্নমেন্ট বাট অলসো গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ পাবলিক ফাংশনারি যারা আছেন, নেতা মন্ত্রী, তাদের এগেনস্টেও যদি কোনো রকম করাপশনের চার্জেস আসে, সেইগুলোকে জনগণের হয়ে রিপ্রেজেন্ট করার কাজ কিন্তু লোকপালের, ঠিক আছে। আরও একটা জিনিস, এটার হেডকোয়ার্টার্স কোথায় আছে? হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি। নেক্সট প্রশ্ন দেখব, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024? গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স কোন সংস্থা পাবলিশ করে? না, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে, কোন সংস্থা পাবলিশ করে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে? 2024-এ আমাদের র্যাঙ্ক আছে 129, অপশন এ হয়ে যাবে উত্তর। আচ্ছা, যেটা মনে রাখার বিষয়, গত বছর কিন্তু 127 ছিল, ঠিক আছে, 2023-এ কিন্তু 127 ছিল, সেখান থেকে আমরা আরও 2 ঘর পিছিয়ে গেছি, 2 র্যাঙ্ক আমাদের আরও কম এসেছে, আমরা এখন 129th পজিশনে আছি। আর টপার কান্ট্রিজ কে কে আছে? প্রত্যেকটা ইন্ডেক্স রিপোর্টে যে কান্ট্রিগুলো টপারে থাকে, মানে টপে থাকে, তারাই এবারেও টপে আছে। আইসল্যান্ড, ফিনল্যান্ড আর নরওয়ে। আইসল্যান্ড, ফিনল্যান্ড আর নরওয়ে, এগুলো হচ্ছে টপ 3 কান্ট্রিজ, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, 4 নম্বর প্রশ্ন, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পেন পিন্টার প্রাইজ ফর 2024? আচ্ছা, পেন পিন্টার প্রাইজটা কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু আসল যে পুরস্কারটা সেটা এখনও দেওয়া হয়নি, এই বছরেরই নভেম্বর মাসে সেটা দেওয়া হবে। পেন পিন্টার প্রাইজ নামটা শুনে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন, এটা লিটারেচার বা সাহিত্য জগতের একটা পুরস্কার। সাহিত্য জগতের ওরকম খেলাধুলা জগতের মতোই অনেক পুরস্কার থাকে, অনেক ক্যাটাগরির অনেক পুরস্কার থাকে, সমস্ত পড়া আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে তার একটা কারণ আছে। এটার উত্তর হয়ে যাবে অপশন এ, অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় কিছুদিন আগে পর্যন্ত কিন্তু বেশ নিউজে ছিলেন, খবরে ছিলেন, কারণ ওনার এগেনস্টে এফআইআর ফাইল করা হয়েছিল। পেন পিন্টার প্রাইজটা দেওয়া হয় ইউকে, আয়ারল্যান্ড আর কমনওয়েলথ কান্ট্রিজ, অর্থাৎ যে দেশগুলো এর আগে ব্রিটিশ কলোনি ছিল, পরে স্বাধীনতা পায়, এরকম
দেশগুলোর আর কি, মানে এই দেশগুলোর যারা লেখক লেখিকা আছেন বা সাহিত্য জগতের যে মানুষরা আছেন তাদের মধ্যে নমিনেট করা হয়। পেন হচ্ছে পি ফর প্লে রাইট বা নাট্যকার যারা, ই হচ্ছে এডিটর অর এসেইস্ট বা প্রাবন্ধিক যারা প্রবন্ধ লেখেন বা বিভিন্ন লেখালেখির এডিটর পত্রপত্রিকার সাথে যুক্ত আছেন, আর এন হচ্ছে নভেলিস্ট বা ঔপন্যাসিক যারা উপন্যাস লেখেন। অর্থাৎ পুরোপুরিভাবেই লিটারেচারের ফিল্ডের লোকজনের মধ্যে এই প্রাইজটা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখছি, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য জয়েন্ট ডিরেক্টর অফ সিবিআই। সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর কে আছেন এখন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অনুরাগ কুমার। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখছি, হু ওয়ান দ্য মন্টে কার্লো মাস্টার্স 2024। মন্টে কার্লো মাস্টার্স একটা টেনিস টাইটেল, টেনিস টুর্নামেন্টের টাইটেল। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, স্পোর্টস রিলেটেড আমরা প্রশ্ন করছি ঠিক কথাই, কিন্তু যারা মানে সেলফ স্টাডি করছেন তাদের জন্য বলবো টেনিস আর চেস। চেসটা স্পেসিফিক্যালি খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের বেশ কিছু নতুন ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু খুব মানে শিরোনামে থাকছেন এখন, খুব ভালো তারা খেলছেন, এক্সেপশনালি ট্যালেন্টেড। তো টেনিস আর চেস এর যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, সেগুলো অবশ্যই ভালো করে একটুখানি দেখে যাবেন। এটার উত্তর হয়ে যাবে অপশন এ, স্টিফানোস সিটসিপাস। ঠিক আছে, সিটসিপাস কিন্তু একজন গ্রিক প্লেয়ার, মানে গ্রিসের খেলোয়াড়। আর একটা জিনিস যেটা এখানে মনে রাখার, যে মন্টে কার্লো টাইটেলটা সব থেকে বেশিবার কোন টেনিস তারকা জিতেছেন, সেটা হলো রাফেল নাদাল। রাফেল নাদাল কিন্তু এটা 11 বার জিতেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখছি 7 নম্বর প্রশ্ন, ওয়্যার হ্যাজ দ্য ফার্স্ট অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সিস্টেম ফর ডিটেক্টিং ফরেস্ট ফায়ার বিন লঞ্চড। ফরেস্ট ফায়ার ডিটেক্ট করার জন্য প্রথম উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম কোথায় চালু করা হয়েছে? অপশনসগুলো দেখে নিই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পেঞ্চ টাইগার রিজার্ভ। পেঞ্চ টাইগার রিজার্ভ কোথায়? মধ্যপ্রদেশে, আমরা জানি। আচ্ছা, মধ্যপ্রদেশে টোটাল কতগুলো টাইগার রিজার্ভ আছে এখন কারেন্টলি আছে 7টা টাইগার রিজার্ভ। ঠিক আছে, 7th টাইগার রিজার্ভ এই বছর ডিক্লেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে বীরাঙ্গনা রানী দুর্গাবতী টাইগার রিজার্ভ। তাই তো, রানী দুর্গাবতী টাইগার রিজার্ভ। এর আগের একটা কোয়েশ্চেন পেপারে আমরা কিন্তু এটা সলভ করেছিলাম। যেহেতু টাইগার রিজার্ভের কথা বলা হচ্ছে, তাহলে আমরা একটু রিভাইজ করে নিই যে মধ্যপ্রদেশে কতগুলো ন্যাশনাল পার্ক আছে। ন্যাশনাল পার্ক আছে কিন্তু 11টা, তাই তো, মধ্যপ্রদেশে 11টা ন্যাশনাল পার্ক আছে। পরের প্রশ্ন দেখছি 8 নম্বর প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন। ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, BN গঙ্গাধর। ঠিক আছে, ন্যাশনাল মেডিকেল কমিশন বলতে আমার মনে পড়লো ইউপিএসসির কারেন্ট চেয়ারপারসন কে আছেন? আমরা জানি কিছুদিন আগেই আমরা নিউজে দেখেছি মনোজ সোনি আগে ছিলেন। মনোজ সোনি ওনার টার্ম শেষ হওয়ার আগেই কিন্তু হঠাৎ রিজাইন করে দিয়েছেন, টেনিওর শেষ হওয়ার আগেই। কারেন্ট চেয়ারপারসন ইউপিএসসির আছেন কিন্তু IS প্রীতি সুদান। ঠিক আছে, প্রীতি সুদান বলে একজন IS। ন্যাশনাল মেডিকেল কমিশনের পরেই আমরা আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিচ্ছি যে ন্যাশনাল ডক্টরস ডে কবে। অপশনসগুলো দেখে নিই, 1 জানুয়ারি, 1 জুলাই, 31 জুন না 21 অগস্ট। ন্যাশনাল ডক্টরস ডে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1 জুলাই। ঠিক আছে, 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে সেলিব্রেট করা হয়। বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়ের জন্ম বার্ষিকী হিসেবে পালন করা হয়। জাতীয় চিকিৎসক দিবস। উনি একজন রিনাউন্ড ফিজিশিয়ান ছিলেন, অ্যান্ড নট অনলি দ্যাট, উনি কিন্তু ফর্মার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলও ছিলেন কংগ্রেসের আমলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর প্রশ্ন দেখছি, which portal has Union Minister Shri G. Kishan Reddy launched in July 2024 to assist 1 lakh to eligible candidates of UPSC? ইউপিএসসি যে যোগ্য প্রার্থীরা আছেন তাদের 1 লক্ষ টাকা সাহায্য করার জন্য কোন পোর্টাল শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি? ইনি সম্ভবত মিনিস্ট্রি অফ কোল অ্যান্ড ইন্ডাস্ট্রিজে আছেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নির্মাণ পোর্টাল। নির্মাণ পোর্টালের ফুল ফর্ম মনে রাখার দরকার নেই, কিন্তু তাও আমি একবার বলে রাখছি, নোবেল ইনিশিয়েটিভ ফর রিওয়ার্ডিং মেন্স অ্যাসপিরেন্টস অফ ন্যাশনাল সিভিল সার্ভিস এক্সামিনেশনস, যেটাকে নির্মাণ পোর্টাল বলা হচ্ছে। ঠিক আছে, এই পোর্টালের মাধ্যমে 1 লাখ টাকা অবধি সাহায্য করা হবে যারা ইউপিএসসি অ্যাসপিরেন্টস আছেন, মানে মেন্স অ্যাসপিরেন্টস আছেন। নেক্সট প্রশ্ন, অপারেশন অজয় ইজ রিলেটেড টু উইচ অফ দ্য ফলোইং? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের। অপারেশন অজয় সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে।
কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্ডিয়াজ রেস্কিউ অপারেশন ইন ইসরায়েল। ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ চলছে, যে ভারতীয়রা ইসরায়েলে আছেন বা ছিলেন তাদেরকে রেস্কিউ করার যে অপারেশন, সেটার নামই কিন্তু অপারেশন অজয়, এবং এটা একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের রেস্কিউ অপারেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াজ রেস্কিউ অপারেশন ইন ইউক্রেনও একটা অপশনে আছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় ইউক্রেনে যে ভারতীয়রা ছিল তাদেরকে দেশে ফিরিয়ে আনার যে রেস্কিউ অপারেশন, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টেরই ছিল। সেটার নাম কি ছিল একবার রিভিশন করে নেওয়া যাক। সেটা ছিল অপারেশন গঙ্গা, তাই তো? সেটা ছিল অপারেশন গঙ্গা, আশা করি মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখছি, দি ইন্ডিয়া ইউএস জয়েন্ট ভেঞ্চার টু কাউন্টার টেরোরিজম এক্সারসাইজ তারকাশ হ্যাড ইটস 7th সেশন হেল্ড ইন। সন্ত্রাসবাদ মোকাবিলা করার জন্য ভারত মার্কিন যে যৌথ উদ্যোগ তারকাশ, সেটার 7তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারত মার্কিন যৌথ উদ্যোগ, দিল্লি, চেন্নাই, কলকাতা, জম্মু অ্যান্ড কাশ্মীর, সবকটাই কিন্তু ইন্ডিয়াতেই অপশনে আছে। উত্তর হয়ে যাবে অপশন সি, কলকাতা। ঠিক আছে, এপ্রিল মে মাসে অলমোস্ট 3 সপ্তাহ ধরে এই ট্রেনিংটা হয়, মানে এই এক্সারসাইজ ট্রেনিংটা হয় সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য। আর এনএসজি, আমাদের ন্যাশনাল সিকিউরিটি গার্ড আর স্পেশাল অপারেশন ফোর্স ফ্রম ইউএসএ, এদের একটা জয়েন্ট ভেঞ্চার ছিল এটা। ঠিক আছে, আচ্ছা, এর সাথেই লিঙ্কড একটা প্রশ্ন আমরা দেখে নেব। 18 নম্বর প্রশ্নটা দেখছি আগে। ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে কবে অবজার্ভ করা হয়? ঠিক আছে, জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 21 মে। ঠিক আছে, 1991 সালে রাজীব গান্ধীকে হত্যা করা হয় 21 মে, এবং তার মৃত্যুবার্ষিকী হিসেবে কিন্তু আমরা ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে পালন করে থাকি। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। হু ইজ দি রেসিপিয়েন্ট অফ গ্রিন অস্কার 2024? এই গ্রিন অস্কার কিন্তু সিনেমার সাথে যুক্ত নয়, সিনেমা ফিল্ডের সাথে। এটা এনভায়রনমেন্ট ফিল্ডের একটি অ্যাওয়ার্ড। গ্রিন অস্কার বা এটাকে বলা হয়, আরও একটা নাম আছে এই পুরস্কারটা, সেটা হলো হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড। ঠিক আছে, হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড। এটা এবছর পেয়েছেন অপশনে পূর্ণিমা দেবী বর্মন। ঠিক আছে, পূর্ণিমা দেবী বর্মন, উনি আসামের অধিবাসী, এবং আসামের যে একটি এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ স্টর্ক আছে, স্টর্ক বা এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ স্টর্ক, যেটাকে লোকালি বলা হয় হাড়গিলা। ঠিক আছে, এটা কিন্তু লোকাল ওয়ার্ডটা, মানে লোকালি এই পাখিটাকে, এই সারসটার প্রজাতিটাকে হাড়গিলা বলা হয়। সেইটার কনজারভেশনের জন্য, সেটার সংরক্ষণের জন্য পূর্ণিমা দেবী বর্মন, যিনি একজন ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট, তিনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন, গ্রিন অস্কার। ঠিক আছে, পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স কোন সংস্থা রিলিজ করে? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই সংস্থা রিলিজ করে। আমাদের এবারে র্যাঙ্ক আছে 159 আউট অফ 180। 180টা দেশের মধ্যে আমরা 159তম হয়ে আছি। আর টপার্স অ্যাজ ইউজুয়াল সেই নরওয়ে, ডেনমার্ক আর সুইডেন, এরা টপ 3টে কান্ট্রি। আচ্ছা, এটার সাথেই একটা লিঙ্কড প্রশ্ন একটু বলে দিই, যে প্রেস ফ্রিডম ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডে পালন করা হয় 3rd মে প্রত্যেক বছর। ঠিক আছে, 3রা মে। এইভাবে মনে রাখতে পারেন, 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন, 3রা মে আমাদের প্রেস ফ্রিডম ডে পালিত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখছি 15 নম্বর। দি অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক অফ ডক্টর এস সোমনাথ ইজ টাইটেলড। ডক্টর এস সোমনাথকে, না ইসরোর চেয়ারম্যান, তাই তো, ইসরোর চেয়ারপারসন আছেন এখন। অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক, ওনার একটি আত্মজীবনীমূলক লেখা, তার নামটা কি? সঠিক উত্তর হয়ে যাবে লায়ন্স দ্যাট ড্র্যাঙ্ক দ্য মুনলাইট। ইংলিশ টাইটেলটা হচ্ছে লায়ন্স দ্যাট ড্র্যাঙ্ক দ্য মুনলাইট। এটা কিন্তু অরিজিনালি মালায়ালামে লেখা। ঠিক আছে, মালায়ালাম নামটা হচ্ছে নীলাভু কুড়িচা সিমাঙ্গল। ঠিক আছে, যেটাকে লুজলি ট্রান্সলেট করলে এই জিনিসটা আসে, যে লায়ন্স দ্যাট ড্র্যাঙ্ক দ্য মুনলাইট। আচ্ছা, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান অমর্ত্য সেনের লেখা। গোল হচ্ছে মেজর ধ্যানচাঁদের অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক। ঠিক আছে, আর শর্ট হিস্ট্রি অফ নিয়ারলি এভরিথিং, এটা একটা নন ফিকশন, বিল ব্রাইসনের লেখা। পরের প্রশ্ন,
Which Indian chess player defeated Magnus Carlsen in the Norway Chess Blitz tournament? আমি আগেই বললাম চেস টুর্নামেন্ট আর টেনিস টুর্নামেন্টগুলো একটু কিন্তু খেয়াল করবেন। আমি জানি এবারে অলিম্পিক্স থেকেও প্রশ্ন আসতে পারে, যেহেতু আমাদের সামার অলিম্পিক্স চলছে, কিন্তু চেস আর টেনিস মানে অলিম্পিক্স ছাড়াও চেস আর টেনিস কিন্তু ইম্পর্টেন্ট এরিয়াজ স্পোর্টস থেকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর প্রজ্ঞানন্দা। আর প্রজ্ঞানন্দা আর ডি গুকেশ, এরা কিন্তু খুব ফেমাস ইন্ডিয়ান চেস প্লেয়ার্স হতে চলেছে, কারণ এরা খুব কম বয়সী গ্র্যান্ডমাস্টার হয়ে গেছে, অ্যান্ড বোথ অফ দেম আর ফ্রম সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট 17 নম্বর, মোটো জিপি ভারত রেস 2023 ওয়াজ হেল্ড ইন উইচ সিটি? মোটো জিপি গ্রাঁ পি এটা, ঠিক আছে, এটা কিন্তু গ্রাঁ প্রি। পানাজি, চণ্ডীগড়, মুম্বাই না গ্রেটার নয়ডা? প্রথমবারের জন্য ইন্ডিয়ায় এটা অনুষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে নয়ডা, অপশন ডি। ঠিক আছে, গ্রেটার নয়ডা। এটা গত বছর সেপ্টেম্বর মাসে হয়েছিল, সেপ্টেম্বর 2023-তে। যেহেতু প্রথমবারের জন্য ইন্ডিয়াতে হয়েছিল সেই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। 18 নম্বর প্রশ্ন আমরা আগেই করে নিলাম, ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে 21 মে। পরের প্রশ্ন দেখছি 19 নম্বর প্রশ্ন, নেম দি ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার ফর এভরি স্টুডেন্ট ইন এভরি স্টেট। এটা অনেকটা আধারের মতন একটা কনসেপ্ট। এটা সঠিক উত্তর হয়ে যাবে PEN বা পেন নাম্বার, যেটাকে বলা হয় পার্মানেন্ট এডুকেশন নাম্বার। আধার যেমন আমাদের একটা ইউনিক আইডেন্টিটি নাম্বার থাকে, সেরকমই ফর এভরি স্টুডেন্ট বলেছে। দেখুন এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য আলাদা আলাদা একটা করে পার্মানেন্ট এডুকেশন নাম্বার বের করা যাবে। আজকের লাস্ট প্রশ্ন, উইচ স্টেট সিকিউরড GI ট্যাগস ফর হানি, রাইস অ্যান্ড টাঙ্গাইল শাড়িজ? খুব সহজ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওয়েস্ট বেঙ্গল। তাই তো, আগের দিনই আমরা পড়েছি ব্ল্যাক নোনিয়া রাইস জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের। হানিটা হচ্ছে মৌবন হানি, মৌবন হানি। সুন্দরবনের যে মৌলি সম্প্রদায় আছে, তাদের মৌলি সম্প্রদায়ের মানুষরা যে মৌবন হানি মানে কালেক্ট করেন, সেটা জলপাইগুড়ির ব্ল্যাক নোনিয়া রাইস আর টাঙ্গাইল গড়দ আর কাদিয়াল শাড়ি। আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আশা করি আপনাদের রিভিশন ভালোই চলছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখা হবে আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।